চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। প্রায় 2.5 কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল। বিগত সরকারের আমলে পর্যাপ্ত টিকা ছিল না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমবারের মতো স্বল্পমেয়াদী সুকুক বন্ড বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক। 5,500 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হরমুজ প্রণালীতে আবারও আমেরিকার হামলা, একে তীব্র লড়াইয়ের পূর্বাভাস বললেন ট্রাম্প। চুক্তির যে কোনো লঙ্ঘনের কড়া জবাব দেবে ইরান। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আর্জেন্টিনার জয়, জর্ডানকে হারালো 3-1 ব্যবধানে। বিশ্বকাপে মেসির 19তম গোল, উচ্ছ্বাসে ভাসালেন ভক্ত সমর্থকদের। ওয়ান বুলেটিনের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। আগে সরকারের সময় টিকার ঘাটতি ছিল, পর্যাপ্ত ভিটামিন এ ক্যাপসুলও পাওয়া যায়নি, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে শাহবাগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করে এমন অভিযোগ করেন তিনি। তবে দেশে বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 14 মাস পর শুরু হয়েছে এই ক্যাম্পেইন। সকাল 8টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। সারা দেশে 1,20,000 স্থায়ী এবং 500 অস্থায়ী কেন্দ্রে এই কর্মসূচি চলছে। 12 থেকে 59 মাসের শিশুদের দেয়া হচ্ছে লাল ক্যাপসুল। এবছর প্রায় 2.5 কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 6 মাসের নিচে বা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত ভিটামিন এ পুষ্টির অভাবে ভিটামিন এ দিয়ে বাচ্চাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। মিজেলস সহ অন্যান্য অনেক টিকা দেওয়া হয়। আমরা বিগত সরকারের কাছে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আরও তথ্য জানাতে রাজধানীর কড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, প্রায় 14 মাস পরে আবার এই ক্যাম্পেইনটি শুরু হলো। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত চলবে। আপনি যে ক্যাম্পে রয়েছেন সেটি কি স্থায়ী ক্যাম্প না অস্থায়ী ক্যাম্প? এখানকার সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন দেখতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে রয়েছি কড়াইল এরশাদ মাঠে এবং এটি বলা যায় একটি অস্থায়ী ক্যাম্প এবং ভিটামিন এ প্লাস ক্যাপসুলের যেই ক্যাম্পেইন সেটা দীর্ঘ 14 মাস পরে অনুষ্ঠিত হচ্ছে রাজধানী সহ সারা দেশে। এবং যদি বলা যায় যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কড়াইল বস্তিতে যে পরিমাণ শিশু রয়েছে সেই শিশুদেরকে নিয়ে অভিভাবকরা এখানে এসেছেন। ঠিক তার আগের যেই ঘটনাটি আপনি বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী সকালে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ ক্যাপসুলের উদ্বোধন করেন এবং তিনি যেটি জানিয়েছিলেন যে বিগত সরকারের আমলে এই ভিটামিন এ ক্যাপসুলের সংকট ছিল বিধায় 14 মাস পর কিন্তু এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হচ্ছে এবং বর্তমান সরকারের হাতে এখন যেই সংখ্যক ভিটামিন এ ক্যাপসুল রয়েছে সেটা পর্যাপ্ত বলে তিনি মনে করছেন। এবং ঠিক এই কড়াইল যে এই বস্তির যেই পাশে যেই মাঠটি রয়েছে এখানে এসেছিলেন এখানকার প্রশাসক উত্তর সিটি কর্পোরেশনের এবং তিনিও একই কথা কিন্তু বলেছেন এবং তিনি যেটি উল্লেখ করেছেন যে বর্তমান সরকার আসলে জনগণের কাছে কিন্তু দায়বদ্ধ। সেই জায়গা থেকে ভিটামিন এ ক্যাপসুল এ প্লাস ক্যাপসুলের যেই ক্যাম্পেইন সেটিও যথাযথ হয়েছে বলেই তিনি কিন্তু মনে করছেন। এবং যদি বলা যায় যে বয়স ভেদে এখানে 2টি ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে, একটি লাল এবং একটি নীল। এবং এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারাও বেশ সচেতন বলা যায় এবং তারা কিন্তু বলছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্ধত্ব দূরীকরণ এবং একই সঙ্গে অন্যান্য যেই অপুষ্টিজনিত কারণে যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতি পূরণে কিন্তু ভিটামিন এ প্লাস ক্যাপসুল কিন্তু উপকারী এবং এই শিশু যারা আছে তাদেরকে এই ক্যাপসুলটি খাওয়ানোর জন্য কিন্তু এখানকার যারা সুকন্যা, আরেকটি প্রশ্ন একটু জানতে চাই। আজকে তো বিকেল 4টা পর্যন্ত আসলে কর্মসূচি চলবে। আজকে যদি কেউ টিকা নিতে না পারেন তাহলে তাদের জন্য কি পরবর্তীতে আর কোনো ব্যবস্থা রয়েছে?
হ্যাঁ, সকালে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে যদি কেউ অসুস্থ থাকে তাহলে আসলে আজকে যারা খাওয়াতে পারবেন না পরবর্তী সময়গুলোতে কিন্তু তারা খাওয়াবেন এবং স্বাস্থ্য উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে যেই ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে, এমনকি রাজধানীতে যেই ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতেও কিন্তু যেই শিশুরা বাদ যাবে তাদেরকেও কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুলের প্লাস ক্যাপসুলের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। এমনকি আসলে যারা আসতে পারছেন না তাদের জন্যও কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে বলে এখানকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু বলেছেন। এবং সকালেও ঠিকই একই কথা বলেছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী যারা আজকে আসলে খাওয়াতে পারছে না তারা আগামীকালকে খাওয়াতে পারবেন, যারা আগামীকালকেও মিস করবেন তারা পরবর্তী সময়গুলোতে এই ভিটামিন এ ক্যাপসুল কিন্তু শিশুদেরকে দেবেন। এবং এই একই ক্যাম্পেইনের এই কথাগুলো কিন্তু যারা জনগণ রয়েছে, যারা আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তাদেরকেও এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করছে। একই সঙ্গে যারা মাঠ পর্যায়ে কর্মীরা রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু তাদের যথাযথ যেই দায়িত্ব তারা কিন্তু সেটি পালন করছেন। এবং যেটি বলেছিলাম শুরুতেই যে সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, চলবে বিকেল 4টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শুরু করে সারা দেশব্যাপী স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পগুলোতে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। এখনকার মতো করাইল এই এরশাদ মাঠ থেকে এই ছিল আমার কাছে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্যাম্পেইন থেকে সরাসরি শেষ খবর। ফিরছি সুগন্ধা, আপনাকে ধন্যবাদ। অন্যান্য জেলার মতো নাটোরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলমান। সকালে পৌরসভার রানী ব্রজ সুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি জানিয়েছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলায় 1388টি কেন্দ্রে মোট 2,48,595 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি 2 জন করে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। এই ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। সারা দেশেই কিন্তু শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ বিষয়ে আরও খবর জানবো। চট্টগ্রাম থেকে এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী শাহনেওয়াজ রিটন রয়েছেন। রিটন, আপনাকে একটি ক্যাম্পে দেখা যাচ্ছে, আপনি যে ক্যাম্পে রয়েছেন সেটির অবস্থান আসলে কোথায়? সেখানে আসলে আজকে কি পরিমাণ শিশুকে এই ক্যাম্পেইনে টিকাটি দেওয়া হবে? আরেকটি বিষয় হচ্ছে যে অনেক অভিভাবকের মধ্যে আসলে একটা শঙ্কা থাকে যে এই ভিটামিন এ প্লাস যে ক্যাপসুলটি সেটি খাওয়ানোর পরে আসলে জ্বর সহ নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তো এখানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তারা কি সঠিকভাবে সেই ব্রিফিংগুলো করছেন কি? শাফাত, একটু আগে সিটি কর্পোরেশনের মেয়র এই আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন ক্যাম্পেইনের, যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবং তারা যেটি বলছেন যে তারা দুদিনে 5.5 লাখ শিশুকে টিকা খাওয়াবেন এবং এর মাধ্যমে যে চট্টগ্রামে প্রায় 100% তারা যে টিকা খাওয়ানোর কর্মসূচি অ্যাচিভ করতে চান। গত বছর 99% টিকা খাওয়াইছেন এবং এবছর তারা 100% টিকা খাওয়াবেন এরকমটি প্রতিশ্রুতি করছেন। এ ব্যাপারে একটু প্রশ্ন ছিল যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কত শিশুরা যারা এই নিবন্ধনের বাইরে আছে তারা কি করে এই টিকার আওতায় আসবে এবং এর মাধ্যমে কি করে তারা টিকা কার্যক্রমের আওতায় আসবে। তিনি বলছেন যে কত শিশুদেরকেও এই কর্মসূচির আওতায় আনা হবে এবং এর মাধ্যমে আমরা হয়তো চেষ্টা করব যে আমি একজন এই কর্মসূচি পালনের ক্ষেত্রে ভূমিকা পালন করছি ইউনিসেফ, তারাই মূলত এই কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করছে। আমি একজন কর্মকর্তা আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। চট্টগ্রামে কিছু অভিভাবক অভিযোগ করেন যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেকের ভয় থাকে, এরকম পেয়েছেন কিনা আমরা আসলে জানতে চাই। এবং আপনারা আসলে 100% যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে আপনাদের কর্মসূচি সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেট করে কি করছেন? বেসিক্যালি আপনারা জানেন যে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করছে এবং যেটা আমি একটু আগেও বলেছি যে শিশুদের স্বাস্থ্য, তাদের বেঁচে থাকা এবং তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে সেটার জন্য আমরা সাহায্য সহযোগিতা করছি। এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটা বাংলাদেশ সরকারের শিশুদের পুষ্টির একদম খুবই ইম্পর্টেন্ট একটা কার্যক্রম। যে পার্শ্ব প্রতিক্রিয়া
নিয়ে কিছু অনেকের ভয় আছে, সেটা নিয়ে না, আপনারা কি আমাদের দেখবেন? এটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই কার্যক্রমটা কিন্তু গত মানে এটা বছরের পর বছর বহু বছর ধরে চলে আসছে। এখনো পর্যন্ত এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার। আর আমরা যেটা সাহায্য করছি বাংলাদেশ সরকারের প্রকিউরমেন্টে এই ভিটামিন এ ক্যাপসুলগুলো নিয়ে আসা, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট করা, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি এবং মনিটরিংয়ের সাপোর্ট দিচ্ছি এবং আমরা একসাথেই কাজ করছি বাংলাদেশ সরকার। নিশ্চয়ই আপনারা এই কর্মসূচিতে সহযোগিতা হয়তো অব্যাহত রাখবেন। আমরা আশা করছি হয়তো দুদিনের মধ্যে তারা যেটা অ্যাচিভ করতে চান। এই মুহূর্তে মেয়র মহোদয় কথা বলছেন কয়েকজন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমি একটু করে আরেকটু তার সঙ্গে আরেকটু করে একটু যুক্ত হতে চাই। চট্টগ্রামে একটু আগে ক্যাম্পেইন মেয়র আপনি একটু আগে যে শিশুদের যে টিকা ক্যাম্পেইন সেটা উদ্বোধন করেছেন, আপনারা বলছেন শতভাগ শিশুদেরকে এটা আপনার আওতায় এটা কি গত বছরও 99% আমরা করেছি গত বছর। এবার আমাদের টার্গেট 100%। আমরা এটাতে প্রচুর পরিমাণে আমরা জনগণকে অ্যাওয়ার করছি যাতে করে জনগণ সেটা বুঝতে পারে এবং ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ালে কি হবে এবং এটা কেন খাওয়ানো দরকার এবং এটার কি কি উপকার আছে, এই জিনিসগুলো আমরা এখন ট্রাই করছি অভিভাবকদেরকে আমরা বুঝাতে। কাজে এটা যদি আমরা বুঝাতে পারি এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা যদি আমরা বুঝাতে পারি তাহলে 100% উই ক্যান অ্যাচিভ। মানিকগঞ্জের আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রাম একটা কসমোপলিটন সিটি, মেট্রোপলিটন সিটি, এখানে বাইরের অনেক মানুষ আছে এবং অনেকে চলে যায়। এক্ষেত্রে শতভাগ অ্যাচিভ করা কি করে সম্ভব হবে? আপনি চ্যালেঞ্জ আছে কিনা মনে করেন কিনা? এটা আসলে আমি পথশিশু আছে, কিছু পথশিশু আছে, এই জন্য আমরা কিছু ভ্রাম্যমান এই যে কিছু গাড়ির মাধ্যমে যারা বাচ্চাদেরকে অনেক সময় সেন্টারে আনতে পারে না। আমাদের যদিও 1321টি সেন্টার আছে 7টি ইপিআই জোনে, তারপরে আমাদের কিছু ভ্রাম্যমান গাড়ি থাকবে যাতে করে আমরা বস্তি ইসলাম এরিয়াতে সেখানে ভিজিট করে তাদেরকে যাতে আমরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনিংয়ের মধ্যে আনতে পারি, এই চেষ্টাটা আমরা করব। কালকে যে শেষ হয়ে যাচ্ছে এটা না, এটা ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা আমাদের 100% অ্যাচিভ না হওয়া পর্যন্ত এটা আমরা চালাতে থাকবো। অসংখ্য ধন্যবাদ। সবাই শুনছিলেন যে মেয়র যেটি বলছিলেন যে তারা শতভাগ সফল না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবেন এবং এর মাধ্যমে এই চট্টগ্রামে ভিটামিন এ ক্যাপসুলে তাদের যে শতভাগ সাফল্য সেটি অর্জন করতে চান। মোটামুটি তিনি সর্বশেষ যে তথ্যটি দিয়েছেন, আজকে এবং আগামীকালকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে তারা যদি কেউ বাদ পড়ে থাকেন তারা ভ্রাম্যমান টিমের মাধ্যমে এবং একই সঙ্গে বিভিন্ন ইসলাম এরিয়াতে কত জায়গার মধ্যে ভ্রাম্যমান কার্যক্রমের মাধ্যমে সেটি নিষ্পত্তি করে তারা শতভাগ তারা তাদের সাফল্য অর্জন করবে সেটি তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। শাফাত, রিটন আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু বরিশালে যাব। বরিশালে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম রয়েছেন, তার কাছে এই ক্যাম্পেইনের বিস্তারিত জেনে নেই। আরিফুল, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে কি আসলে কোনো ক্যাম্প বসানো হয়েছে কিনা এবং সার্বিক লক্ষ্যমাত্রা আসলে বরিশাল বিভাগে কত ধরা হয়েছে, কতজন শিশুকে আসলে এই ক্যাম্পেইনের আওতায় এবছর আনার পরিকল্পনা রয়েছে? ফাহাদ, আপনি যেমনটি বলছেন, আমি এখন আসলে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি এবং বরিশাল সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড দলিলুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল যে খাওয়ানোর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে। বরিশাল সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জান শিরিন, আমরা সে চিত্রই আপনাকে দেখাবো। এর আগের বুলেটিন যেমনটি বলছি যে আসলে সকাল থেকেই কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 222টি কেন্দ্রে একযোগে এই পোলিও ভিটামিন এ প্লাস এই ক্যাপসুলটি খাওয়ানো হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রতিটি স্থানে কিন্তু এই ক্যাপসুলের আওতায় আনা হচ্ছে যে কেউ যেন বাদ না পড়ে। আমরা একটু বলি সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন তার সাথে কথা আমরা সরাসরি সংযুক্ত আছি। দেখেছি কিছুক্ষণ আগে আপনি উদ্বোধন ঘোষণা করেছেন। আমরা একটু জানতে চাই এবার কেমন পরিমাণ সাড়া পাবেন এবং যারা পথ শিশু রয়েছে তাদেরকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে। আমরা লাইভে রয়েছি। ধন্যবাদ। আপনারা জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন 220টি কেন্দ্রে আমরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কাজ করে যাচ্ছি। আমাদের 500 কর্মী এখানে কাজ করবে এবং প্রত্যেকটি বাচ্চা যেন এই ক্যাপসুলের ভিতরে আমরা নিয়ে আসতে পারি তার জন্য আমরা সকল রকম চেষ্টা করে যাচ্ছি। এমনকি পথ শিশুদের জন্য আমাদের কর্মসূচি আছে। আমরা আমাদের কর্মীদেরকে সেভাবে এলাকাভিত্তিক ভাগ করে দিয়েছি যে তাদেরকে যেন এই টিকার ভিতরে নিয়ে আসতে পারে আর কি। আমরা দেখেছি এবার কিন্তু আপনাদের প্রচারণা অনেকটা বেশি ছিল, কোনো শিশু যেন বাদ না যায়। এ ব্যাপারে কি বলবেন এবং যারা আজকে বাদ যাবে তাদের কি আগামীকালকের সুযোগ আছে কি? আমাদের প্রতিটা কাজেই দেখবেন বর্তমান সরকার যেহেতু আপনারা দেখছেন হামরুবেলের ব্যাপারেও আমরা সিটি কর্পোরেশন বরিশাল শতভাগ সফল হয়েছি।
এবং এই টিকাটা ইনশাল্লাহ আমরা শতভাগ সফল হব। আমাদের প্রচার প্রচারণার কাজ চলছে, আমাদের গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে। 30টা ওয়ার্ডে আমরা আলাদা করে 220টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। ইনশাল্লাহ আমরা শতভাগ সফল হব। আসলে ফাদ যেমনটি শুনছেন, মূলত সিটি কর্পোরেশন যেমন প্রস্তুতি হয়েছে ঠিক তেমন কিন্তু আমরা দেখেছি বরিশাল জেলা সিভিল সার্জন থেকেও কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং সেখানে কিন্তু বরিশাল জেলায় 3,60,000-এর মতো শিশুকে এইবার এই তালিকা আনা হয়েছে, হয়তোবা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর 10টি উপজেলায় একটু আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল জেলার নদী খাল বেষ্টিত, সুতরাং নদী খাল বেষ্টিত এই এলাকাগুলোতে যেন কেউ বাদ না পড়ে, এই লক্ষ্যে ভ্রাম্যমাণ ভাবেও কিন্তু A+ ক্যাপসুল খাওয়ানো হবে, এই প্রস্তুতি তারা গ্রহণ করেছে। মোট কথা বলতে চাই, এবার বরিশালে কেউ বাদ যাবে না, এতটুকু আমাদের নিশ্চিত করেছেন বরিশালের স্বাস্থ্য বিভাগ এবং বরিশাল সিটি কর্পোরেশন। ফাত, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল, আপনাকে ধন্যবাদ। সারা দেশেই চলছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। আমরা একটু আগে তথ্য জানছিলাম বরিশাল এবং চট্টগ্রামের। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় আজ রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বসে বেঞ্চটি। গত 15 জুন শুনানি শেষ হয়। অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এছাড়াও রয়েছেন সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, আরও আছেন সাবেক ওসি মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও এএসআই চঞ্চল চন্দ্র সরকারও এই মামলার আসামি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ইতোমধ্যেই 4টি মামলার রায় দেয়া হয়েছে। এটি হতে যাচ্ছে 5ম রায়। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 2জনকে হত্যা এবং আরও 2জনকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় পড়া চলছে। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। July 19th of July 2024, victim Maya Islam was killed with gunshot inside the collapsible gate of her house at Monastery. Victim Basit Khan Musa was gravely injured with gunshots inside the collapsible gate of his house at Monastery, and victim Amit Hussain was gravely injured with gunshot at Monastery of Rampura area. After the said atrocities in Monastery of Rampura, DMP Commissioner Habibur Rahman came to Rampura police station and had, as a mark of appreciation for the said atrocities, given prize of Taka 1 lakh to the officer in charge, Mushir Rahman of Rampura police station. Additional Deputy Commissioner Rashidul Islam of Kilgaon zone was present at the occurrence and supervised the atrocities there. Officer in charge Mushir Rahman of Rampura police station shot gunfire at the victim and also led the atrocities, whereupon victim Nadeem and Maya Islam were killed and victim Amit Hussain and infant Basit Khan Musa were gravely injured. While victim Amit Hussain, with a view to save himself from the atrocities, took shelter in an under construction building, being chased by police and hiding himself by clinging with the rod of the said building, was shot with the firearm several times by accused SI Tarikul Islam and ASI Chancel Chandra Sarkar. A video of the scene of shooting Amit Hussain by the said accused went viral in the social media and touched the heart of the people of all players. By the said acts, the accused committed crimes against humanity under Section 3 and 4 of the International Crimes Tribunal Act 1973, as well as Article 7 of the Rome Statute. Accused DMP Commissioner Habibur Rahman, ADC Rashidul Islam, and OC Mushir Rahman are found liable under all the 3 charges, and accused SI Tarikul Islam and ASI Chancel Chandra Sarkar found liable under charge number 2 only for shooting gunshots at victim Amit. For each and every crime against humanity, the prescribed sentence is death or any other punishment the tribunal deems fit and just. In consideration of the nature জুলাই অভ্যুত্থানে রাজধানী রামপুরায় 2জনকে হত্যা এবং আরও 2জনকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ সাবেক 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় পড়া চলছে। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি সেখানে ছিলাম। প্রথমবারের মতো শর্ট টার্ম সুকুক বন্ড বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
273 দিন বা 9 মাস মেয়াদী এই সুকুকের মাধ্যমে বাজার থেকে 5,500 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাহিদার কথা মাথায় রেখে সামনে আরও নতুন বন্ড ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত প্রচলিত বন্ডে বিনিয়োগকারী সুদ বা ইন্টারেস্ট পান, কিন্তু ইসলামী শরিয়া ভিত্তিক বিনিয়োগপত্র বা সুকুকে বিনিয়োগকারীরা কোনো সম্পদ, প্রকল্প বা ব্যবসার মালিকানার অংশীদার হন এবং সেই সম্পদ থেকে অর্জিত আয় বা মুনাফা পান। ফলে দেশে ইসলামিক বন্ড বা সুকুকের চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদার কথা মাথায় রেখে রোববার প্রথমবারের মতো চালু হলো স্বল্পমেয়াদী ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড। 9 মাস মেয়াদী এই সুকুকে 5,500 কোটি টাকা অভিহিত মূল্যের বিপরীতে ভাড়া বাবদ বিনিয়োগকারীদের মোট 385 কোটি 4 লাখ টাকা পরিশোধ করা হবে। 5 বছরে দিয়েছি, 7 বছরে দিয়েছি, এর মধ্যে 10 বছরের একটা প্রোডাক্ট দিয়েছি এবং সর্বশেষ আমরা 3 মাস, 9 মাস, 12 দিন বা 1 বছর বা 365 দিন এরকম প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করছি এবং সর্বশেষ যেটা আমরা 273 দিন বা 9 মাসের একটা প্রোডাক্ট দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সাল থেকে এখন পর্যন্ত মোট 10টি সুকুক ইস্যু করা হয়। এর মাধ্যমে মোট 53,500 কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। আর শুধু চলতি অর্থবছরেই সংগ্রহ হয়েছে 29,500 কোটি টাকা। আগামীতে 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদী আরও স্বল্পমেয়াদী সুকুক চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক। চলতি অর্থবছর দ্যাট ইজ 2025-26-এ আমরা সব মিলে 29,500 কোটি টাকার সুকুক থেকে অর্থায়ন করেছি, সরকারকে দিয়েছি এবং আগামী অর্থ বছর এখন পর্যন্ত 30,000 কোটি টাকার টার্গেট আছে। তো সেটা করতে হলে যে আমাদের যে প্রক্রিয়াগতভাবে যদি বলি লং টার্ম এবং শর্ট টার্ম দুটো অংশ যে আছে, কোনটা কতটুকু নেব সেই বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি। খাত সংশ্লিষ্টদের মতে দীর্ঘ সময়ের জন্য অর্থ আটকে রাখার ঝুঁকি কম থাকায় ব্যাংক ও বিনিয়োগকারীদের মধ্যে স্বল্পমেয়াদী সুকুকের চাহিদা বাড়ছে, যা দেশের ইসলামিক অর্থায়ন ব্যবস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। জাতীয় সংসদে বাজেট নিয়ে সরব অবস্থানে সরকার ও বিরোধী দলের সদস্যরা। বিরোধী দল বলছে, আইন শৃঙ্খলার অবনতি, অর্থ পাচার ও বেকারত্ব বড় চ্যালেঞ্জ। একই সাথে ব্যাংকিং খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দেশে ব্যাংকের সংখ্যা কমানোর কথা বলেছেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, দেশে 80% রোগী নিজ খরচেই চিকিৎসা সেবা নেন। তার অভিযোগ, বিরোধী দল কখনো স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে কার্যকর আলোচনা করেনি। জুলাই আন্দোলনের আহত, রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের জন্যও বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাজেট বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলার অবনতি। স্বাধীনতার পরে পর্যন্ত মানলনি যত টাকা মানলেন নিয়ে গেছে, কোনো টাকা ফিরে আসে নাই। ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার নাই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে। যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। আমাদের দেশের মানুষকে 80% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোকে আধুনিক যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয় পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দিয়েছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেছেন তিনি। কর্মকর্তা কর্মচারীদের সাথে তাৎক্ষণিক মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। আবারও হরমুজ প্রণালীতে হামলা চালিয়েছে আমেরিকা। সেন্টকম জানিয়েছে, আমেরিকার যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর ভেতর ও কাছাকাছি স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে শনিবারের এই হামলা আরও তীব্র লড়াইয়ের পূর্বাভাস হতে পারে। এদিকে চুক্তির যে কোনো লঙ্ঘনের জবাব দ্রুত চূড়ান্ত হবে জানিয়ে ওয়াশিংটনকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা, ফলে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, সবশেষ এই হামলাগুলো কমান্ডার ইন চিফের নির্দেশে চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের অব্যাহত আগ্রাসনের সরাসরি জবাবে সেন্টকম শনিবার এই হামলা চালিয়েছে। আমেরিকার সামরিক বিমান ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুদের স্থান এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে দক্ষিণ ইরানের শিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কেশম দ্বীপেও হামলা হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলা শুরুর 2 ঘন্টারও কম সময়ের মধ্যে ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে শনিবারের এই হামলা আরও তীব্র লড়াইয়ের পূর্বাভাস হতে পারে। তিনি বারবার যুদ্ধবিরতির স্মারকলিপি লঙ্ঘনের জন্য ইরানের সমালোচনা করে বলেন, খুব সম্ভবত তারা কখনোই শিখবে না। এমন এক সময় আসতে পারে যখন ওয়াশিংটন আর যুক্তিসঙ্গত থাকতে পারবে না। যে কাজটি খুব সফলভাবে শুরু করা হয়েছিল তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হবে আমেরিকা। আর যদি তা হয় তাহলে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে আমেরিকার হামলার পর সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, আমেরিকা ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। এক্স বার্তায় জানান, আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একই সাথে হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে পঞ্চম অনুচ্ছেদও লঙ্ঘন করেছে। এছাড়া ওয়াশিংটনের হামলার জবাবে আইআরজিসি বলছে, অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা তেহরানের হাতে রয়েছে। এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক করে আইআরজিসি আরও জানায়, যে কোনো অজুহাতে যে কোনো সম্ভাব্য শত্রু আগ্রাসনের বিধ্বংসী জবাব দেয়া হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের সময় হলো বিরতির। ফিরে এসে আরও যা থাকছে। জামালপুর 1 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে হেফাজতে। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ান বুলেটিন। এ পর্যায়ে জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ সমীকরণে খুব একটা প্রভাব না থাকলেও মাঠে নেমে কোনো ছাড় দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে শুরু থেকেই ছিল আলবিসেলেস্তেদের দাপট। প্রথমার্ধে 2 গোলের লিড, এরপর দ্বিতীয়ার্ধে জর্ডানের ইতিহাস গড়া গোল। তবে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে নেমেই জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে ম্যাচটা শুধুমাত্র নিয়ম রক্ষার হলেও প্রতিপক্ষকে কোনোভাবেই যে ছোট করে দেখতে চাননি আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। তবে যোগ বিয়োগের হিসাব একদিকে, মেসি ফ্যাক্ট আরেক দিকে। এলেমটেনের সাথে কোটি ভক্তের যে ভালোবাসা তা তো আর প্রতিপক্ষ বিবেচনা করে হয় না। মেসিকে দেখার যে শেষ নেই আলবিসেলেস্তাও ভক্তদের। ফার্স্ট হাফে 2 গোলে লিড পেলেও যে কি যেন নেই লাগছিল ম্যাচটায়। এই অপূর্ণতায় 59 মিনিটে পূর্ণতা দিলেন লিওনেল মেসি নিজে। মাঠে নামলেন, গোল করলেন আর 16 আনা পূর্ণ করে এনে দিলেন 3-3। গ্রুপ স্টেজে দাপট দেখিয়ে এখন নকআউটে স্কালোনির শিষ্যরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। 17 মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন সেলসো। সেখান থেকে দুর্দান্ত বাঁকানো ফ্রিকিকে প্রথম গোলটি করেন এই ফুটবলার। বিশ্বকাপে অভিষেক গোল পেয়ে স্মরণীয় করেন নিজের প্রথম ম্যাচ। যদিও ম্যাচের 5 মিনিটেই করা গোল অফসাইডে বাতিল হয় এই ফরওয়ার্ডে।
31 মিনিটে বক্সের ভেতর ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। VAR এর যাচাইয়ের পর রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে গোল করে দলকে 2-0 এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান, ফলাফল আসে খুব দ্রুত। মুসা আল তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান, যা ছিল বিশ্বকাপে জর্ডানের প্রথম গোল। আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে না পারলেও সেই কাজটি ঠিকই করে দেখিয়েছে জর্ডান। 59 মিনিটে লো সেলসের জায়গায় মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই ম্যাচে নিজের ছাপ রাখেন মেসি। প্রায় 30 গজ দূর থেকে ফ্রি কিকে গোল করেন এই সুপারস্টার। 3-1 গোলে লিড পায় আর্জেন্টিনা। আর এই গোলেই টানা 7 বিশ্বকাপের ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইর জিনিওর 56 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন লিও মেসি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে গ্রুপ জে এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠল আর্জেন্টিনা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। তাসনিম আহমেদ, অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই জয়ের দিনে যেন সব প্রত্যাশা পূরণ হলো আকাশী নীল সমর্থকদের। 59 মিনিটে মাঠে নেমে বিশ্বকাপে নিজের 19তম গোল করে উচ্ছ্বাসে ভাসিয়েছেন ভক্ত সমর্থকদের। বড় পর্দায় খেলা ঠিকঠাক দেখতে উঁচু দরজার ওপর বসে জায়গা দখল করেন একদল আর্জেন্টাইন সমর্থক। পড়ে গেলে আঘাত পাবেন, ফাটবেন নাক অথবা মাথা, তাতে থোড়াই কেয়ার। ফুটবলের জন্য ভালোবাসা কবে মেনেছিল এত নিয়মকানুন? সকালের রোদ আর গরম উপেক্ষা করে দলে দলে এদিন সমর্থকেরা সেজেছে রং বেরঙের সাজে। যেখানে 60 বছরের বৃদ্ধটাও আর্জেন্টিনার পাঁড় ভক্ত, কোলের 6 মাসের শিশুটাও আর্জেন্টিনার জার্সিতে নিজেকে সাজিয়েছে। দলের জন্য ভালোবাসার টানেই সবাই সব কষ্ট উপেক্ষা করে খেলা দেখতে এসেছে। মনে করি যে আগের যেই পারফরমেন্স ছিল সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আর্জেন্টিনার টিম যথেষ্ট চেষ্টা করবে এবং আমরা আমাদের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে এই কাজের দিনেও সকালে এসে উপস্থিত হয়েছে। মেসি বাদে অন্যরাও গোল করতে পারে, মেসিকে ছাড়াও আর্জেন্টিনা জিততে পারে। প্রতিপক্ষদের এটা দেখিয়ে দেওয়ার তাড়না ছিল আর্জেন্টাইন সমর্থকদের। তাদের প্রিয় দল শুনেছে সেই কথা। প্রথমার্ধেই 2 বার কেঁপে উঠেছে টিএসসি, গোল করেছেন লো সেলসো এবং লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে জর্ডান শোধ দেয় একটা গোল, কিন্তু সেদিকে নজরই ছিল না কারো। বরং তখন অপেক্ষা মেসির মাঠে নামার। মেসি মাঠে পা দিতেই আরেকবার উল্লাসে ফেটে পড়ে টিএসসি। আর সমর্থকদের জন্য একাদশে বৃহস্পতি যখন ফ্রিকিক থেকে গোল করলেন মেসি। এই ম্যাচ থেকে যা আশা করছি তা পেয়েছি আজকে। আজকে তো প্রুফ পেয়ে গেছে, তো দেখছ আজকে দেখাই দিছে তো যে পারে কিনা। তাদের মুখটা আজকে এই খেলা দেখার পর তাদের মুখটা অবশ্যই আজকে বন্ধ হবে যে না, মেসি ছাড়াও বাকি প্লেয়াররাও অনেক ভালো মতো খেলাধুলা করতে পারে। পারফেক্ট গ্রুপ পর্ব শেষ করার পর রাউন্ড অফ 32-তে মাঠে নামার অপেক্ষায় থাকলো আর্জেন্টিনা, যেখানে প্রতিপক্ষ কেপ ভার্দে। কিন্তু দলটাকে ছোট করে দেখছে না আকাশি সাদার সমর্থকেরা। কোনো দলই বিশ্বকাপে ছোট নয়। কেপ ভার্দের কথা বলুন, ওনারা স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, যে সৌদি আরব আগের বার আর্জেন্টিনাকে হারাইছে, ওদের সাথে ড্র করে ওরা রাউন্ড অফ 32 আছে। এই জন্য বলা যায় না কোন দল ছোট। উরুগুয়ে 2 বার বিশ্বকাপ দিচ্ছে, ওরা করলাম এবার 32-তে কোয়ালিফাই করতে হয় না। এই জন্য বলা যায় না কোন দলই ছোট। আবার গোল করলেন লিওনেল মেসি। গোল এলো অন্য আর্জেন্টাইন ফুটবলারের পা থেকেও। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা জিতল 3-1 গোলের বড় ব্যবধানে। আজকের সকালটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য যেন ছিল সব পাওয়ার দিন, সব প্রত্যাশা পূরণের দিন। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কেপ ভার্দে রাউন্ড অফ 32 এর ম্যাচে। সেই ম্যাচের আগে গ্রুপ পর্ব দেখে একটা কথা নিশ্চিন্তে বলা যাচ্ছে, মেসি এবং তার দল অমরত্বের দিকে সবার ধরাছোঁয়ার বাইরে ছুটে চলেছে। এবং মেসিদের এই যাত্রায় বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যানরা সাথে আছে। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা এবং আরও 2 জনকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা শেষে কথা বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সরাসরি যাব সেখানে। করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন।
এই অপর যে আসামি তরিকুল ইসলাম তার বিরুদ্ধেও এই তাদের সহযোগী হিসাবে তারা তাকে এই হত্যাকাণ্ড এবং আহত করার যে অভিযোগ যে চার্জ ছিল সেটি প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। আমরা মনে করি এই মামলার মধ্যে আমরা 14 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছিলাম। 14 জনের সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। 14 জনই ভিকটিম পরিবারের 4 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল সেগুলো আমরা উপস্থাপন করেছি এবং আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। মাননীয় ট্রাইব্যুনাল এই পর্যায়ে যে হাবিবুর কমিশনার অত্যন্ত দায়িত্বহীনভাবে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে এবং এই হত্যাকাণ্ড নিহত হওয়ার ঘটনায় তিনি প্রত্যক্ষ ভূমিকা তিনি পালন করেছেন। শুধু তাই না, এভিডেন্সে এসছে যে এই হাবিবুর রহমান কমিশনার এই হত্যাকাণ্ড ঘটনা 19 তারিখে হত্যাকাণ্ড ঘটনার পর তিনি 21 অথবা 22 তারিখে যারা এই রাশেদের নেতৃত্বে যারা অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে তাদেরকে প্রত্যেকে 1000 এবং ওসিকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন 21 অথবা 22 তারিখে। এবং কত অমানসিক এবং বর্বরতা যে তৎকালীন সরকার এবং তার যে পেটুয়া বাহিনী এই হাবিবুর রহমান কমিশনার সহ আরও যারা এই দুষ্কৃতিকারীরা ছিল তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে তারা নির্বিচারে মানুষকে আহত এবং নিহতের ঘটনা তারা ঘটিয়েছে। আমরা মনে করি যে তাদের মধ্য থেকে আজকে যে 5 জন হাবিবুর রহমান, ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল এবং তারিকুল ইসলাম, তাদের বিরুদ্ধে যথার্থ বিচার হয়েছে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করছে। আমরা দেখেছি যে 5টা মামলা রায় হচ্ছে কিন্তু অধিকাংশ আসামিরা পলাতক। আজকে একজন গ্রেফতার, 4 জন পলাতক। এর আগেও যে বাকি 4টা মামলা রায় হয়েছে অধিকাংশ আসামিরা পলাতক। আমরা দেখছি যে এই পলাতকদের গ্রেফতারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না এবং প্রসিকিউশনের তরফ থেকে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? আমাদের আগের যে 4টি রায় হয়েছে আপনাদের অবগত জানাচ্ছি যে ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং ইতিমধ্যে একজন আসামি গ্রেফতার হয়েছেন। আমাদের রংপুরের ভিসি ছিল তাকে আমাদের প্ররোচনামূলক গ্রেফতার করে আনা হয়েছে এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি এবং অন্যান্য যে প্রক্রিয়া আমাদের আইনের 20-3 ধারায় যে প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করার সুযোগ আছে আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। আজকের যে রায়টি হলো সেই রায়টিও আমরা একইভাবে আমাদের পলাতক হাবিবুর রহমান কমিশনার ডিএমপি, পলাতক রাশেদ, ওসি মশিউর এবং পলাতক তরিকুল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের স্তরে পড়ানো যাবে। আমাদের আইনের 20-3 ধারা অনুযায়ী আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা পলাতক থাকে আমরা তথ্য প্রমাণ পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। ইয়েস, না এটা তো আমি বললাম যে এটা মাননীয় ট্রাইব্যুনাল খুব পরিষ্কার করে অবজারভেশন দিয়েছেন যে মায়া ইসলাম উনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন এবং এটা অত্যন্ত নিষ্ঠুর যে বাসেদ খান মুসাকে
গুলি করেছে একটা শিশু বাচ্চা, সে আইসক্রিম খেতে গিয়েছিল, সে আইসক্রিম খেতে চেয়েছিল, তার বাবা তাকে নিয়ে যাচ্ছিল আইসক্রিম কিনে দিবে, তার মা অর্থাৎ শিশুটির দাদি পিছনে পিছনে যাচ্ছিল যে বাবা আইসক্রিম কিনে দেওয়ার পরে যাতে শিশুটিকে আবার দাদি ফেরত নিয়ে আসে বাসায়। ঠিক এই পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলি করে শিশু মুসাকে মাথায় এক পাশ দিয়ে গুলি করে গুলিটা অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সেই গুলিটা আবার দাদির পেটে লেগে দাদি মৃত্যুবরণ করে পরবর্তীতে। এবং আরেকটি জিনিস দেখা গেল যে নাদিম মিজান তিনি মসজিদ থেকে বের হয়ে তার সতীর্থদের সাথে তিনি বাসায় ফিরছিলেন, সেখানে তার অজু করা অবস্থায় নামাজ পড়ে মাত্র ফেরার পথে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, তিনি স্পট ডেড হন। আরেকজন যিনি মায়া ইসলাম, তিনি কিন্তু ওই গুলিবিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমির হোসেন উনি আত্মরক্ষার্থে কার্নিশে ঝুলে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। সেই হায়ানার দল তখন তাকে কিন্তু প্রথমে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, তিনি ঝাঁপ দেন নাই বলে ওই কার্নিশে ঝোলা অবস্থায় তাকে গুলি করেছে এবং এই 6টা গুলি নির্বিচারে গুলি করেছে, তাকে চিরদিনের মতো পঙ্গু করে দিয়েছে। যে একটা শিশু বাচ্চা আজ এখন সে পঙ্গুত্ব বরণ করে, সে এখন সমাজের একটা বোঝা হিসাবে তিনি করেছেন। এই হায়ানার দল তাকে গুলি করে আজকে তাকে পঙ্গুত্ব বরণ করে তার বাকি জীবন চলতে হবে। এই যে গ্রেভিটি অফ অফেন্স, যে 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো, এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল 3 জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, 1 জনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, 1 জনকে 20 বছরের শাস্তি দিয়েছে। আমরা মনে করি যে অত্যন্ত সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে যে যা হয়েছে এটি আইন অনুযায়ী যথার্থ হয়েছে। সবাইকে ধন্যবাদ। জুলাই হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সরাসরি ছিলাম সেখানে। জামালপুর 1 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জামালপুর জেলায় দায়ের করা বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদ। এছাড়া তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর 1 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নূর মোহাম্মদ। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছিলেন তিনি। ওয়ান বুলেটিন আবারও বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। চড়াই উতরাই পেরিয়ে জিআই স্বীকৃতি পেলেও ফজলি আমের বাজারে মন্দা। গাছ কেটে অন্য জাতের আম চাষে ঝুঁকছেন বাগানীরা। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ান বুলেটিন। নানা চড়াই উতরাই পেরিয়ে জিআই স্বীকৃতি পেয়েছিল চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ঐতিহ্যবাহী ফজলি আম। কিন্তু সেই ফজলি এখন অস্তিত্ব সংকটে, বাজারের দাম কম, অন্যদিকে বিনিয়োগের অভাবে রপ্তানিও করা যাচ্ছে না। দ্রুত লাভের আশায় ফজলি আমের গাছ কেটে অন্য জাতের আম চাষে ঝুঁকছেন বাগানীরা। ফলে জন্মভূমিতেই সংকটে পড়েছে জিআই স্বীকৃতপ্রাপ্ত এই আম। দেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাট, খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ মন প্রতি এখন 6 থেকে 7,000 টাকায় বিক্রি হলেও জিআই স্বীকৃতি পাওয়া ফজলি বিক্রি হচ্ছে মাত্র 1,000-এর মধ্যে। পড়তি বাজার দরে হতাশ বাগানীরা। 2021 সালে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর যৌথ আবেদনের পর জিআই স্বীকৃতি পায় ফজলি আম। 5 বছর না পেরোতেই বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি ও প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ নেই, তাই উল্টো কমে গেছে ফজলি আম। দাম ধরেন যে 800, 1000, 1100 এগুলো দাম আছে, এখন দাম আর বাড়ে না। বাজারে বিভিন্ন রকম আম আসার কারণে আমাদের এত সুন্দর একটা আম দাম দিন দিন আমটার দাম কমে যাচ্ছে। প্রায় 200 বছর 100 বছরের যে পুরনো বাগানগুলো ছিল চাষিরা কেটে ফেলেছে। স্টিকার করা দরকার, এই যদি স্টিকার না করে তাহলে কিন্তু আমটা ব্র্যান্ডিং হবে না। দিন দিন কিন্তু আসলে এই ফজলি আমটি ব্র্যান্ডিংও হচ্ছে না এবং হারিয়ে যেতে বসেছে। তবে ফজলি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের দায় নিতে চায় না কৃষি বিভাগ।
তাদের মতে কৃষকদের সচেতনতার ঘাটতি সংকটের বড় কারণ। ফজলি আমটা সাইজে অনেক বড় এবং আমরা এটাও দেখেছি যে এটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, এটা নষ্ট হয়ে যায়। হয়তো এটাও কারণ হতে পারে, এ কারণে হয়তো কৃষক ফজলি থেকে একটু দূরে সরে আসছে। গবেষকরা বলছেন দ্রুত লাভের আশায় অনেকেই ফজলি আমের গাছ কেটে আম্রপালি সহ অন্যান্য জাতের দিকে ঝুঁকছেন। বাজারে এখনও ফজলি চাহিদা রয়েছে, আর রপ্তানি সম্প্রসারণ, প্রসেসিং শিল্প গড়ে তোলা এবং আম সংরক্ষণের জন্য প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন গবেষকরা। প্রক্রিয়াজাতকরণ শিল্পে যদি এই আমটার ব্যবহার বাড়ানো যায়, আরেকটা জিনিস হলো যে এই আমটা যদি এক্সপোর্ট করা যায়, জিআই ট্যাগ ব্যবহার করে এক্সপোর্ট করা যায়, তাহলে এই জাতটার সম্মান আবার ফিরবে এবং অ্যাটলিস্ট মানুষ হয়তো এই গাছটা কেটে ফেলবে না বা এটার আবার পুনরায় যত্ন করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে ফজলি আমের চাষ হয়েছে। গাছের সংখ্যা প্রায় ৪.৫ লাখ। তবে গত কয়েক বছরে ফজলি জাতের কি পরিমাণ গাছ কেটে ফেলা হয়েছে তার পরিসংখ্যান নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে আবারও বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। হারারেতে খেলা শুরু হবে দুপুর ১:৩০টায়। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট শুরু হচ্ছে আজ দুপুর ১:৩০টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচের আগে দলের সাথে যোগ দিয়েছেন কাউন্টি খেলে আসা পেসার হাসান মাহমুদ। শুনিয়েছেন ভালো কিছু করার প্রত্যয়। এই টেস্টে টাইগাররা নিরঙ্কুশ ফেভারিট, তবে জিম্বাবুয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়া ক্রিকেটারদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। সে কারণেই পুরো দমে চলছে অনুশীলন। প্রায় ৫ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। শেষ করব ওয়ান বুলেটিন, তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরও একবার। চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। প্রায় ২.৫ কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল। বিগত সরকারের আমলে পর্যাপ্ত টিকা ছিল না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমবারের মতো স্বল্পমেয়াদী সুকুক বন্ড বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক। ৫,৫০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হরমুজ প্রণালীতে আবারও আমেরিকার হামলা, একে তীব্র লড়াইয়ের পূর্বাভাস বললেন ট্রাম্প। চুক্তির যে কোনো লঙ্ঘনের কড়া জবাব দেবে ইরান। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা জয়, জর্ডানকে হারালো ৩-১ ব্যবধানে। বিশ্বকাপে মেসির ১৯তম গোল, উচ্ছ্বাসে ভাসালেন ভক্ত সমর্থকদের। এই ছিল এখনকার ওয়ান বুলেটিনে। আমাদের পরবর্তী আয়োজন বাণিজ্য সংলাপ। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।